সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে ইংরেজি নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া টাঙ্গাইলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান সময়ে কোভিড-19 মহামারী থেকে সুরক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ইতিহাস, স্নাতক সম্মান প্রথম বর্ষ, কোর্স কোড 211507। কোর্সের নাম দক্ষিণ এশিয়ার ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। লেকচার নম্বর 2। লেকচারের শিরোনাম গিয়াসউদ্দিন বলবন। আলোচনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ হান্নান মিয়া, প্রভাষক ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া টাঙ্গাইল। গিয়াসউদ্দিন বলবন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়াসউদ্দিন বলবন 1263 থেকে 1287 খ্রিস্টাব্দ। গিয়াসউদ্দিন বলবনের নামের পাশে যে 1263 থেকে 1287 খ্রিস্টাব্দ লেখা আছে, এটা কিন্তু গিয়াসউদ্দিন বলবনের জীবনকাল নয়, এটি হচ্ছে তার শাসনকাল। অর্থাৎ তিনি 1263 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন এবং 1287 খ্রিস্টাব্দে তার শাসনকাল সমাপ্ত হয়। গিয়াসউদ্দিন বলবন সামান্য একজন ক্রীতদাস হিসেবে সুলতান ইলতুৎমিশের দরবারে প্রাথমিক জীবন শুরু করলেও সময়ের ধারাবাহিকতায় তার নিজস্ব মেধা মনন ও অনন্য প্রতিভা গুণে সুলতান ইলতুৎমিশের আস্থা অর্জন করেন। 1263 খ্রিস্টাব্দে নিঃসন্তান অবস্থায় সুলতান নাসিরউদ্দিন মাহমুদ মৃত্যুবরণ করলে গিয়াসউদ্দিন বলবন সুলতান হিসেবে দায়িত্ব লাভ করেন বা সিংহাসনে আরোহণ করেন। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ ছিল সুলতান ইলতুৎমিশের কনিষ্ঠ পুত্র। তার কোনো পুত্র সন্তান না থাকায় গিয়াসউদ্দিন বলবন তিনি সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেছেন। হয়তো প্রশ্ন হতে পারে, ইলতুৎমিশ তো গিয়াসউদ্দিন বলবন তো ইলতুৎমিশের একজন দাস ছিল, তাহলে তাকে কেন সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করা হলো? গিয়াসউদ্দিন বলবন পরবর্তীতে আমরা পরিচয়ে জানতে পারবো, বা এখানে বলতেছি তোমাদের ক্ষেত্রে গিয়াসউদ্দিন বলবন সুলতান নাসিরউদ্দিন মাহমুদের শ্বশুর ছিলেন। অর্থাৎ সুলতান নাসিরউদ্দিন মাহমুদ ছিল গিয়াসউদ্দিন বলবনের জামাতা। অর্থাৎ জামাতার মৃত্যুর পর শ্বশুর সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণ করে বলবন 40 চক্রের প্রভাব ক্ষুণ্ণ করেন, সামরিক শক্তি বৃদ্ধি করেন, দুর্ধর্ষ মেওয়াটি দস্যুদের দমন করেন এবং বাংলার বিদ্রোহী শাসক তুগলক খানের বিদ্রোহ দমন করেন। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে বারংবার মঙ্গোল আক্রমণ প্রতিহত করতে সুলতান বলবন সচেষ্ট ছিলেন। সুলতান গিয়াসউদ্দিন বলবন রাজ্য বিজয় অপেক্ষা বিচিত্র রাজ্যে শান্তি শৃঙ্খলা স্থাপন এবং সাম্রাজ্যের সংহতি বিধানে বিশ্বাসী ছিলেন। এই মহান শাসক 1287 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাকে মহান শাসক বলার পেছনে কারণ হচ্ছে, এর আগের লাইনে আমরা বলেছি যে গিয়াসউদ্দিন বলবন রাজ্য জয় অপেক্ষা বিজিত রাজ্যে শান্তি শৃঙ্খলা স্থাপনে সচেষ্ট ছিলেন। অর্থাৎ গিয়াসউদ্দিন বলবনের সাম্রাজ্য বিস্তার নিয়ে তার কোনো ধরনের কোনো চিন্তা ছিল না, যে রাজ্যের বিস্তৃতি ঘটাতে হবে, নতুন নতুন রাজ্য জয় করতে হবে, নতুন নতুন মানুষকে শাসককে পদাবনত করতে হবে, এরকম কোনো চিন্তাধারা গিয়াসউদ্দিন বলবনের ছিল না। তার তার যতটুকু আছে এতটুকুর মধ্যে তিনি যেন সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন। অর্থাৎ সাম্রাজ্যে সমগ্র সাম্রাজ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, মানুষ যাতে নিরাপদে থাকে এবং জনগণের কল্যাণ সাধনই ছিল তার মুখ্য। গিয়াসউদ্দিন বলবন ছিলেন সুলতান ইলতুৎমিশের কনিষ্ঠ পুত্র সুলতান নাসিরউদ্দিন মাহমুদের শ্বশুর। গিয়াসউদ্দিন বলবন তুর্কি খানের বিখ্যাত ইলবারি গোত্রে জন্মগ্রহণ করেন। বলবনের প্রকৃত নাম ছিল বাহাউদ্দিন। বলবন এবং উলুগ খান দুটি ছিল তার উপাধি। তার রাজ উপাধি ছিল গিয়াসউদ্দিন। বাগদাদের খাজা জামাল উদ্দিন বসরি নামক জনৈক ব্যক্তির নিকট মঙ্গোলরা গিয়াসউদ্দিন বলবনকে বিক্রি করে। খাজা জামাল উদ্দিন নিজে ছিলেন একজন রাজবংশী। 1225 খ্রিস্টাব্দে তিনি অন্যান্য দাসদের সাথে গিয়াসউদ্দিন বলবনকেও দিল্লিতে নিয়ে আসেন এবং দিল্লির তৎকালীন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের নিকট বিক্রি করে দেন। মধ্যযুগে সুলতানি আমলে বা তার আগে থেকে দাস ব্যবসা একটা প্রচলিত ব্যবসা ছিল এবং উৎকৃষ্ট মানের ব্যবসা ছিল। আহ, দেখা যাচ্ছে যে আহ, দাস হিসেবে কাদেরকে বিক্রি করা হতো? যুদ্ধবন্দীদের, আবার ক্ষেত্র বিশেষে জলদস্যুরা যে আক্রমণ করত, ডাকাতি করত, সেখানে যারা থাকতো তাদেরকে একটা
একটা শহরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করে দিত। এই জালালউদ্দিন রুমি, এই যে জালালউদ্দিন, খাজা জামাল উদ্দিন, তিনি এরকম একটা জিনিস, তিনি মধ্যপ্রাচ্য থেকে দাসদের কিনে এনে উপমহাদেশের বিভিন্ন শাসক বা অভিজাত পরিবার অথবা বিভিন্ন গোষ্ঠী প্রধানদের কাছে এ সকল দাসদের বিক্রি করে দিত। তেমনি ভাবে গিয়াসউদ্দিন বলবনকেও তিনি শামসুদ্দিন ইলতুৎমিশের নিকট বিক্রি করে দেন। প্রখর মেধা, ধীর, শক্তি সম্পন্ন গিয়াসউদ্দিন বলবন অচিরেই তার নানামুখী প্রতিভা বলে সুলতান ইলতুৎমিশের দৃষ্টি আকর্ষণ করে। সুলতান ইলতুৎমিশ গিয়াসউদ্দিন বলবনকে তার ইতিহাস প্রসিদ্ধ বিখ্যাত বন্দেগানি চেহেলগান বা ৪০ চক্রের অন্তর্ভুক্ত করেন। বলবন ছিলেন সুলতান ইলতুৎমিশের খাস বর্দা বা ব্যক্তিগত কর্মকর্তা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে বন্দেগানি চেহেলগান বা ৪০ চক্র কি? এই ৪০ চক্র হচ্ছে দাসদের একটি সংগঠন যেটা শামসুদ্দিন ইলতুৎমিশ প্রতিষ্ঠা করেন। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে বললাম যে মধ্যযুগে বা সুলতানি আমলে দাস ব্যবসা একটা উৎকৃষ্ট মানের ব্যবসা ছিল। এই দাসরা দাসদের বিভিন্ন সময় উপমহাদেশের বিভিন্ন শাসকদের কাছে বিক্রি করা হতো এবং শাসকরা তাদেরকে শাসন কার্যে সৈনিক হিসেবে বা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে তাদেরকে নিয়োগ করত। তবে এরা তুর্কি বা ওই অঞ্চলের হয় দেখা যেত অনেকের মধ্যে অনেক ধরনের মেধা প্রতিভা থাকতো, যারা তাদের কর্মক্ষেত্রে এই দাসটা তাদের মেধার স্বাক্ষর বহন করত। এই সকল মেধার স্বাক্ষর বা পরিচয় পেয়ে শাসকরা তাদের রাজ্যের উঁচু রাজকার্যে নিয়োগদান করত। এরকম সুলতানের দরবারে যে সকল দাসরা উচ্চ পদস্থ ছিল তারা সবাই মিলে একটি সংগঠন করে যেটার নাম ছিল ৪০ চক্র। অর্থাৎ এখানে ৪০ জন দাসের একটা সংগঠন, ৪০ চক্র মানে ৪০ জন দাসের একটা সংগঠন, যেটাকে ইংরেজিতে বলা হয় কলেজ অফ ফোর্ট। এই ৪০ চক্র কালক্রমে এতটাই ক্ষমতাশালী বা প্রভাবশালী হয়ে ওঠে যে তারা সুলতানদের উপরেও প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছিল। আমরা এর আগের ক্লাসে সুলতানা রাজিয়া সম্পর্কে আলোচনা করেছি। আমরা জানি সুলতানা রাজিয়ার সিংহাসনে আরোহণের পেছনে বাধা ছিল এই ৪০ চক্র বা আমির উমারা। সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর সিংহাসনের উত্তরাধিকারী কে হবে না হবে তা নির্ধারণ করেছিল এই ৪০ চক্র। গিয়াসউদ্দিন বলবন এই ৪০ চক্রের একজন ছিলেন। বলবনের সিংহাসনে আরোহণ। সুলতান নাসিরউদ্দিন মাহমুদের কোনো সন্তান ছিল না, তিনি ছিলেন সুলতান ইলতুৎমিশের সর্বশেষ সন্তান। ১২৬৬ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পূর্বে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ তার শ্বশুর গিয়াসউদ্দিন বলবনকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেন। ১২৬৬ খ্রিস্টাব্দের ২০ ফেব্রুয়ারি বলবন ৬০ বছর বয়সে দিল্লি সিংহাসনে আরোহণ করেন। দিল্লি সালতানাতের মর্যাদা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বলতেন, রাজা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। তিনি রাজার দৈব সত্তায় বিশ্বাস করতেন। বলবন জিল্লুল্লাহ বা আল্লাহর প্রতিনিধি উপাধি গ্রহণ করেন। তিনি সালতানাতের প্রতি জনসাধারণের শ্রদ্ধা বৃদ্ধির উদ্দেশ্যে রাজদরবারে পারসিক রীতির প্রবর্তন করেন। তোমাদের প্রশ্ন হতে পারে এই পারসিক রীতিটা কি ছিল? প্রজা বর্গের শ্রদ্ধা ও ভীতি সৃষ্টির জন্য রাজসভায় পারসিক আদব কায়দা, এই পারসিক আদব কায়দার মধ্যে ছিল সিজদা অর্থাৎ রাজার সম্মুখে নতজানু হওয়া ও পাইবস অর্থাৎ সিংহাসন চুম্বন করা প্রভৃতি। এছাড়া রাজসভায় মদ্যপান ও নৃত্য গীত নিষিদ্ধ করেন। রাজসভায় উপস্থিত কর্মচারী ও আমিরদের জন্য এক বিশেষ ধরনের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করেন। গিয়াসউদ্দিন বলবন এতটাই পেশাদারিত্ব বা রাজকীয় ছিলেন, অর্থাৎ মানে ভাবগাম্ভীর্য বজায় রাখতেন। তিনি ব্যক্তিগত নিজের খাস কামে যখন থাকতেন তখনও রাজকীয় পোশাকে থাকতেন। সিংহাসনে আরোহণের পর বলবনের সমস্যা ও সমাধানে গৃহীত পদক্ষেপ। সুলতান গিয়াসউদ্দিন বলবন সাম্রাজ্যের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাবাদ, গোলযোগ ও
ও বিদ্রোহ বিশৃঙ্খলা নির্মূল করার উদ্দেশ্যে এক অভিনব ও নির্মম নীতি অবলম্বন করেন। সুলতান কর্তৃক গৃহীত এই নীতি ইতিহাসে রক্তপাত ও কঠোরতার নীতি নামে পরিচিত, যাকে ইংলিশে বলা হয় ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি শব্দটি আমাদের সামনে আসলেই আমাদের মনে পড়ে বিসমার্কের কথা, জার্মানির প্রতিষ্ঠাতা বলা হয় যাকে, প্রতিষ্ঠাতা চ্যান্সেলর বা আধুনিক জার্মানি প্রতিষ্ঠাতা যাকে বলা হয়, তিনি জার্মানির একত্রীকরণ সম্পন্ন করেন। অথচ বলা হয় যে ব্লাড অ্যান্ড আয়রন নীতির প্রবর্তক বা জনক ছিলেন বিসমার্ক, অথচ বিসমার্কের অনেক অনেক আগে গিয়াসউদ্দিন বলবন এই নীতির প্রচলন করেছিলেন। সুলতান ইলতুৎমিশ তার বিশ্বস্ত ও সুযোগ্য 40 জন কৃতদাস নিয়ে বিখ্যাত বন্দেগানি চেহেলগান বা 40 চক্র গঠন করেছিলেন। বলবন নিজেও এই দলের একজন সদস্য ছিলেন, কিন্তু সুলতান হওয়ার পর এই চক্র তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। গিয়াসউদ্দিন বলবন এই চক্রকে কঠিন হস্তে দমন করেন এবং এদের দমন করার ক্ষেত্রে তিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বা রক্তপাত কঠোরতার নীতিটা অবলম্বন করেন। সুলতান বলবন এই 40 চক্র প্রভাব হ্রাস করার জন্য কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন, যেগুলোর মধ্যে ছিল তাদের বিশেষ সুযোগ সুবিধা বাতিল করা, তাদের সীমাহীন স্বাধীনতা রহিত করা, অর্থাৎ তারা প্রচুর ব্যক্তি স্বাধীনতা ভোগ করত, তাদের মধ্যে অবাধ যোগাযোগ বন্ধ করা, অর্থাৎ তিনি তাদের মধ্যে একটা বিধিনিষেধের মধ্যে আরোপ করেন। বর্তমান সময়ে আমরা যেটাকে বলি যে শৃঙ্খলা বিধি বা চাকরি আচরণ বিধি বলা হয়, তিনি এরকম একটি আচরণ বিধি তাদের, অর্থাৎ উচ্চপদস্থ একজন কর্মচারী বা কর্মকর্তা কারোর সাথে দেখা বা যোগাযোগ করতে হলে, বৈঠক করতে হলে অবশ্যই সুলতানের অনুমতি লাগবে। রাজদরবারে তাদের হাসি ঠাট্টা নিষিদ্ধ করা হয় এবং তাদের প্রদেয় জায়গিরদার বাতিল করা হয়। এমনকি সামান্য অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান প্রয়োগ করেন। আমির খান, হায়াবত খান এবং বরবক সহ বহু প্রভাবশালী অভিজাতকে তিনি মৃত্যুদণ্ড প্রদান করেন। তিনি আপন চাচাতো ভাই ও 40 চক্রের অন্যতম সদস্য শের খানকে বিষ প্রয়োগে হত্যা করেন সামান্য সন্দেহের বশবর্তী হয়ে। সুলতান গিয়াসউদ্দিন বলবন ছিলেন স্বেচ্ছাচারী এবং আধিপত্যবাদী স্বৈরশাসক। তাকে স্বৈরাচারী এবং আধিপত্যবাদী স্বৈরশাসক বলা হলো তিনি জনগণের কল্যাণের জন্য এ সকল করেছিলেন, কারণ তিনি জানতেন দিল্লির সালতানাত সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা এবং নিজের শাসন ক্ষমতা ধরে রাখার জন্য এই 40 চক্রকে দমনের কোনো বিকল্প নেই। আর 40 চক্র পর্যায়ক্রমে এতটাই নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ও প্রভাবশালী হয়ে উঠত যে রাজ্যের যে কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করত, সুলতানের উপর প্রভাব বিস্তার করতে সচেষ্ট হতো। এই কারণে তিনি তাদের দমনে যথাসম্ভব কঠোরতার নীতি অবলম্বন করেন। যাদের নিয়ন্ত্রণ করা সম্ভব তাদেরকে উচ্চ পদ দিয়ে, যাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না তাদেরকে সামান্য অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড অথবা দেশান্তরী, নির্বাসন, তার উপর কাউকে এগুলোর মধ্যেও না পড়তে হতো তাহলে তিনি গুপ্ত হত্যার মাধ্যমেও তাদের নিয়ন্ত্রণ করেন। তার স্বৈর শাসন নিরবিচ্ছিন্নভাবে প্রয়োগের জন্য সাম্রাজ্যের সর্বত্র গুপ্তচর নিয়োগ করেন। অত্যন্ত চৌকস, অনুগত এবং বিশ্বস্ত এসব গুপ্তচরেরা সমস্ত গোপন সংবাদ সুলতানকে সরবরাহ করত এবং শাসন ব্যবস্থা নির্বিঘ্নে পরিচালনায় সহযোগিতা প্রদান করত। আভ্যন্তরীণ এবং বহিঃস্থ গোলযোগ ও বিদ্রোহ দমন করার জন্য সুলতান বলবন সামরিক বাহিনীকে অত্যন্ত শক্তিশালী করে গড়ে তোলেন। মেওয়াটি দস্যুদের দমন। দুর্ধর্ষ মেওয়াটি দস্যুরা ছিল মেওয়াট বা আলোয়ারের পার্বত্য অঞ্চলের অধিবাসী। এই রাজপুত মেওয়াটি দস্যুগণ প্রকাশ্যে দিল্লির রাজপথে পথে সবকিছু লুট করে নিয়ে যেত। সুলতান বলবন দিল্লির উপকণ্ঠ থেকে এ সকল দস্যুদের বিতাড়িত করেন এবং তাদের অনেককে হত্যা করেন। সুলতান নিজে মেওয়াটি দস্যুদের প্রধান ঘাঁটি কামরূপ, পাতিয়ালি, ভোজপুর প্রভৃতি স্থানে সামরিক অভিযান পরিচালনা করেন। মেওয়াটি দস্যুদের ভবিষ্যতে আক্রমণ থেকে দিল্লিকে রক্ষা করার জন্য সুলতান বলবন গোপালগিরের দুর্গ নির্মাণ করেন এবং জালালি দুর্গটি
সংস্কার করেন। সুলতান গিয়াসউদ্দিন বলবন যখন ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে মঙ্গোল আক্রমণ প্রতিরোধে ব্যর্থ, সেই সুযোগে বিদ্রোহপ্রবণ বাংলার শাসক তুঘরিল খান ১২৭৯ খ্রিস্টাব্দে দিল্লি শাসন অস্বীকার করে স্বাধীনতা ঘোষণা করেন। তুঘরিল সুলতান মহিষউদ্দিন উপাধি ধারণ করে সার্বভৌমত্বের প্রতীকস্বরূপ খুতবা পাঠ ও মুদ্রা জারি করেন। এই নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করছি। গিয়াসউদ্দিন বলবনের সামরিক সংস্কার। গিয়াসউদ্দিন বলবন উপলব্ধি করেছিলেন যে একটি শক্তিশালী ও দক্ষ সেনাবাহিনী তার শক্তি ও সালতানাতের নিরাপত্তার মূল স্তম্ভ। তাই তিনি সেনাবাহিনী সংস্কার সাধন করেন। বলবন সৈন্য সংখ্যা বৃদ্ধি করেন এবং বহু বিশ্বস্ত ও দক্ষ সেনাপতি নিয়োগ করেন। তিনি তাদের বেতনও বৃদ্ধি করেছিলেন। একটা সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সুসংহত এবং শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য দক্ষ এবং শক্তিশালী সেনাবাহিনীর কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে সেনাবাহিনীকে আধুনিকায়ন করা, সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ, শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে যে হবে না, বলবন তা ভালোভাবে উপলব্ধি করেছিলেন। কারণ একজন সৈনিক বা একজন সেনাবাহিনীর একজন সদস্য যদি আর্থিক কষ্টে থাকে বা আর্থিকভাবে অপকর্ণতার মধ্যে থাকে, তাহলে তার দ্বারা প্রকৃতভাবে দেশ সেবা করা সম্ভব না। এ কারণে তিনি বিষয়টি উপলব্ধি করে তাদের বেতন বৃদ্ধি করেছিলেন। সৈনিকদের বেতন বৃদ্ধি করে তাদের সন্তুষ্ট রাখা ছিল বলবনের সামরিক ব্যবস্থার এক আবশ্যিক নীতি। সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধির জন্য তিনি কখনো অর্থ ব্যয় করতে দ্বিধা করেননি। তিনি উপলব্ধি করেছিলেন যে সৈনিকরা যদি অভাব অনটনের মাধ্যমে থাকে, তাহলে তারা অর্থ উপার্জনের জন্য বিভিন্ন দুর্নীতি বা অপরাধ প্রবণতায় জড়িয়ে যেতে পারে, যার জন্য তাদের অভাব অনটন বা তাদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে তিনি বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে রেখেছিলেন। সৈনিকদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি সবসময় তাদের কুচকাওয়াজের ব্যবস্থা করতেন। তিনি সামরিক বিভাগের প্রধান আরিফ ইমাম আলী ওয়াজিরের আর্থিক নিয়ন্ত্রণ মুক্ত করেন। সুলতান ইলতুৎমিশের আমলে প্রায় ২,০০০ অশ্বারোহী সৈন্যকে দোয়াবে জায়গির দেওয়া হয়েছিল। তাদের অনেকেই ইতিমধ্যে মারা গিয়েছিল বা যুদ্ধে অংশগ্রহণের যোগ্যতা হারিয়ে ফেলেছিল। তবুও তাদের পুত্ররা কোনো সামরিক দায়িত্ব পালন না করে সেই সব জায়গির ভোগ করছিল। সামরিক সংস্কারের অংশ হিসেবে বলবন এসব জায়গিরদারদের জায়গির লাভ ও ভোগের শর্তাবলী তদন্তের এবং জায়গির বাজেয়াপ্ত করার আদেশ দেন। কিন্তু শেষ পর্যন্ত দিল্লির কোতোয়াল ও বলবনের ব্যক্তিগত বন্ধু মালিক ফখরুদ্দিনের হইতে সে আদেশ প্রত্যাহার করেন। বলবন দৃঢ় হাতে রাজনীতির সকল ক্ষেত্রে ঐক্যনাশক প্রবণতা করতেন। তিনি কেন্দ্র শাসনাধীন রাজনৈতিক কর্তৃত্বে বিশ্বাসী ছিলেন। প্রাদেশিক শাসন পদ্ধতির নির্দিষ্ট সময়ের বিরতিতে কেন্দ্রের প্রতিবেদন পেশ করতে হতো। দক্ষ নিরীক্ষকদের মাধ্যমে প্রাদেশিক শাসনকর্তাদের আর্থিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখা হতো। প্রাদেশিক শাসনকর্তা রূপে নিযুক্ত তার পুত্ররাও কোনো জটিল বিষয়ে সিদ্ধান্ত নিজে গ্রহণ না করে সুলতানের নির্দেশ মতো শাসন কার্য পরিচালনা করতে বাধ্য ছিল। সুলতান হওয়ার আগে সুলতানের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে নায়েব-ই-মামলুকাতের পদ কিছু পদ সৃষ্টিতে বলবন নিজেই এক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সুলতান হওয়ার পর কোনো কর্মচারী যেন ক্ষমতা কেন্দ্রীভূত না হয়, সেদিকে তিনি সতর্ক দৃষ্টি রাখেন। এ কারণে তিনি ওয়াজিরের হাত থেকে আর্থিক ও সামরিক ক্ষমতা নিয়ে নিয়েছিলেন। অর্থাৎ সাম্রাজ্যের বা সালতানাতের কোনো উচ্চপদস্থ ব্যক্তি বা রাষ্ট্রের কোনো উচ্চপদস্থ ব্যক্তি একই সাথে যদি সেনাবাহিনী এবং অর্থ নিয়ন্ত্রণ করে, তাহলে সে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়ে যায়। এমনকি সম্রাট বা রাষ্ট্রপ্রধানও তার কাছে জিম্মি হয়ে থাকেন। গিয়াসউদ্দিন বলবন বিষয়টি উপলব্ধি করেছিলেন এবং সেজন্য তিনি আর্থিক ও সামরিক ক্ষমতাকে পৃথক করেন। বলবন উপলব্ধি করেছিলেন যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা অব্যাহত রাখতে একটি দক্ষ, বিশ্বস্ত গুপ্তচর ব্যবস্থা অতি প্রয়োজন। এ উদ্দেশ্যে তিনি একটি গুপ্তচর বাহিনী সৃষ্টি করেন। এসব গুপ্তচর বিশ্বস্ততার সঙ্গে সুলতানের পুত্র, আত্মীয়, প্রাদেশিক শাসনকর্তা, সামরিক কর্মকর্তা, সরকারি কর্মচারী ও জনগণের কার্যকলাপ লক্ষ্য করত এবং সে সম্পর্কে সুলতানকে অবহিত করত।
নিয়োগের আগে গুপ্তচরদের চরিত্র, সততা এমনকি বংশ পরিচয়ও তদন্ত করা হতো। বলবনের শাসনামলে দিল্লি সালতানাতের বিস্তৃতি ঘটেনি, তবে তিনি সালতানাতের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করেছেন। ডক্টর হাবিবুল্লাহ বলেছেন যে খলজিদের বিজয় অভিযানের উপযুক্ত পরিবেশ বলবনই সৃষ্টি করেছিলেন। বলবনের মঙ্গল নীতি। গিয়াসউদ্দিন বলবনের শাসনামলে ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে মঙ্গোল আক্রমণ শুরু হয়। মঙ্গোল আক্রমণ প্রতিহত করার জন্য তিনি সেনাবাহিনীকে আধুনিক অস্ত্র-শস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে পুনর্গঠিত করেন। সামরিক ঝুঁকিপ্রবণ এলাকাগুলোতে নতুন নতুন দুর্গ নির্মাণ, পুরাতন দুর্গগুলো সংস্কার সাধন করেন। সুলতান বলবন সামানা, মুলতান এবং দিপালপুরকে একত্রিত করে সীমান্তবর্তী প্রদেশ গঠন করেন এবং সুযোগ্য শাসনকর্তাদের উপর সেগুলো শাসনভার অর্পণ করেন। সুলতান বলবন সর্বদা রাজধানীতে অবস্থান করার উদ্দেশ্যে দূরবর্তী অঞ্চলে যুদ্ধাভিযান পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখেন। সুলতান বলবন ও শাসক আমিন খান সেনানায়ক মালিক গাজী ও শাহাবুদ্দিনের নেতৃত্বে উপর্যুপরি ৩ বার বাংলায় অভিযান প্রেরণ করেন, কিন্তু সেগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়। ইতিপূর্বে আমরা যে বাংলায় বিদ্রোহ দমনের বিষয়টি আলোচনা করেছিলাম তা ছিল তুগরিল খান অথবা তুগরিল বেগের বিদ্রোহ দমন। এই তুগরিল বেগ ছিল গিয়াসউদ্দিন বলবনের একজন কৃতদাস, যিনি গিয়াসউদ্দিন বলবনের কৃতদাস হিসেবে তার জীবন শুরু করেন। এই তুগরিল বেগ গিয়াসউদ্দিন বলবনের খুবই বিশ্বস্ত ছিল। তুগরিল বেগের উপর খুবই আস্থা ছিল গিয়াসউদ্দিন। বাংলার শাসনকর্তা হিসেবে সাধারণত তাদেরই নিয়োগ দেওয়া হতো যারা সম্রাটের বা সুলতানের আস্থাভাজন ছিলেন, কারণ দিল্লি থেকে বাংলার দূরত্ব অনেক দূরে ছিল, যোগাযোগ ব্যবস্থা এতটা সহজ ছিল না, নিয়ন্ত্রণ করা অনেক কঠিন ছিল, যার জন্য আস্থাভাজনদের বাংলার শাসনকর্তা নিয়োগ করা হতো। এই তুগরিল বেগ নিজের প্রতিভা ও দক্ষতা বলে তিনি উত্তরোত্তর উন্নতি লাভ করে লখনৌতি শাসনকর্তা পদে নিযুক্ত হন। বাংলার উপর কর্তৃত্ব বজায় রাখা দিল্লির সুলতানদের জন্য সবসময়ই একটা বড় সমস্যা ছিল, যেটা আলোচনা করলাম। কারণ সুলতানদের দুর্বলতার সুযোগে বাংলার শাসনকর্তারা প্রায় স্বাধীনতা ঘোষণা করতেন, কারণ বাংলার শাসনকর্তারা জানতেন এখানে স্বাধীনতা ঘোষণা করলে সুলতান সহজেই তা প্রতিহত করতে পারবে না, কারণ সুলতানের সশরীরে অভিযান পরিচালনা অনেক কঠিন। তার উপর বাংলা ছিল নদীমাতৃক, সে সময় নৌবাহিনী ছিল না, শুধু অশ্বারোহী বাহিনী নদী অতিক্রম করে আসা অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে বাংলায় আগমন করতে হতো। এছাড়া ছিল যোগাযোগ ব্যবস্থার অসুবিধা, সবকিছুই, অর্থাৎ এ সকল কিছু ছিল বিদ্রোহের অনুকূলে। এই জন্য বাংলার শাসনকর্তাদের এই বারবার বিদ্রোহের বিষয়টি ঐতিহাসিক জিয়াউদ্দিন বানানী বাংলাকে বুগলাকপুর বা বিদ্রোহের নগরী নামে আখ্যায়িত করেছেন। আমরা আগে বলেছি তুগরিল ছিল গিয়াসউদ্দিন বলবনের খুবই বিশ্বস্ত একজন, কারণ তার আহ, মেধা ও নৈপুণ্যে সুলতান গিয়াসউদ্দিন বলবন তাকে খুবই পছন্দ করতেন এবং তাকে বাংলা শাসনকর্তা নিয়োগ করেছিলেন। কিন্তু তুগরিলের যে সকল অমাত্য অনুচররা ছিল তারা তুগরিলকে কুমন্ত্রণা দেয়। তুগরিলকে তারা এই বলে আশ্বস্ত করে যে সম্রাট বা সুলতান এখন মঙ্গলদের প্রতিহত করা নিয়ে ব্যস্ত এবং আভ্যন্তরীণ রাজনীতি দমনে, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা দমনে ব্যস্ত। সুতরাং এই সময়ে যদি তুগরিল বিদ্রোহ ঘোষণা করে তাহলে সুলতানের পক্ষে তা দমন করা কঠিন হয়ে পড়বে। অনুচরদের পরামর্শে তুগরিল চাঁদনগর আক্রমণ করে প্রভূত ধনরত্ন এবং হাতি লাভ করেন। লুণ্ঠিত ধনের সুলতানের প্রাপ্য অংশ নিয়ম অনুযায়ী সুলতানকে না পাঠিয়ে তিনি নিজের জন্য রেখে নেন। লখনৌতির অধিবাসীদের মধ্যে প্রচুর ধনরত্ন মিলিয়ে তিনি তাদের সমর্থন ভোগ করেন। এরপর সুলতান মুগিস-উদ্দিন উপাধি ধারণ করে স্বাধীনতা ঘোষণা করেন এবং নিজ নামে মুদ্রা ও জারি ও খুতবা পাঠ করান। তুগরিল বেগের বিদ্রোহের খবর শুনে সুলতান খুবই মর্মাহত হন। বলবন নিজে
তার দ্বিতীয় পুত্র বুগরা খানকে সঙ্গে নিয়ে বাংলা অভিযানে বের হন। বাংলার বিদ্রোহী শাসক তুগরিল খান বলবনের বিশাল বাহিনীর আগমনের সংবাদে রাজধানী লক্ষণাবতী থেকে পলায়ন করে সোনারগাঁয়ে আশ্রয় গ্রহণ করেন। শেষ পর্যন্ত তুগরিল খান বলবনের হাতে নির্মমভাবে নিহত হন। বলবন বুগরা খানকে প্রয়োজনীয় উপদেশ প্রদান করে বাংলার শাসক নিয়োগ করেন। এরপর তুগরিল খানের বিদ্রোহ দমনের পর বাংলার শাসনকর্তা হিসেবে নিজ পুত্রকে নিয়োগ করে তিনি পুনরায় দিল্লি অভিমুখে রওনা হন। ইতিপূর্বে 1279 খ্রিস্টাব্দে দুর্ধর্ষ মঙ্গলগণ শত্রুদ্র নদী পার হয়ে নৃশংসতা আরম্ভ করলে যুবরাজ মুহাম্মদ ও বুগরা খান এবং মালিক মুবারকের যৌথ আক্রমণে মুঘলদের পরাজয় ঘটে। তবে সেনাপতি তামারের নেতৃত্বে মঙ্গলগণ 1286 খ্রিস্টাব্দে পাঞ্জাব আক্রমণ করলে যুবরাজ মুহাম্মদ তাদের সাথে সংগঠিত এক রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হন। এতে গিয়াসউদ্দিন বলবন খুব ভেঙে পড়েন এবং পুত্র হত্যার প্রতিশোধ নিতে তিনি মঙ্গলদের বিরুদ্ধে অগ্রসর হন। শেষ পর্যন্ত বলবনের সেনাবাহিনী মঙ্গলদের বিতাড়িত করে ভারত পুনর্দখল করে। 1287 খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন বলবন 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে বলবন বাংলার শাসক দ্বিতীয় পুত্র বুগরা খানকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করতে চাইলেও তিনি অসম্মতি জ্ঞাপন করায় বলবন যুবরাজ মুহাম্মদের পুত্র কায়কোষ্টকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেন। বলবনের মৃত্যুর 3 বছরের মধ্যেই তার বংশধরদের রাজত্বের অবসান ঘটে। তবে দিল্লি সালতানাতকে তিনি যে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিলেন তা বহু শতাব্দী টিকে ছিল এবং সেখানেই তার কৃতিত্ব ও সাফল্য। একটি বিষয়ে অবশ্য বলবনের নীতি সমালোচনার ঊর্ধ্বে নয়। তুর্কিদের প্রতি তার আস্থা ও উচ্চ বংশের প্রতি তার মোহ তার বংশের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। গিয়াসউদ্দিন বলবনের চরিত্র ও কৃতিত্ব। মধ্যযুগের ভারতীয় ইতিহাসে সুলতান গিয়াসউদ্দিন বলবনের রাজত্বকালে বিশিষ্ট স্থান দখল করে আছে। 20 বছর নাসিরউদ্দিনের মন্ত্রী এবং 20 বছর সুলতান হিসেবে বলবন দিল্লি সালতানাতের সমৃদ্ধি ও স্থায়িত্ব নিশ্চিত করার চেষ্টা করেছিলেন। মঙ্গল আক্রমণ প্রতিহত করে এবং দেশীয় হিন্দু সামন্তপ্রভু ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী মুসলমান আমিরদের দমন করে তিনি সালতানাতের স্থায়িত্ব নিশ্চিত করেন। গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে অধ্যাপক আব্দুল করিম বলেন, গিয়াসউদ্দিন বলবনকে দিল্লি সালতানাতের পুনর্জন্মদাতা রূপে আখ্যায়িত করা যায়। তার ভাষায়, যদিও সুলতান মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি উত্তর পাক ভারত জয় করেন, কুতুবউদ্দিন আইবক মুসলমান রাজ্য প্রতিষ্ঠা করেন এবং সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ ইহার স্থায়িত্ব ও সমৃদ্ধির ব্যবস্থা করেন। ইলতুৎমিশের দুর্বল উত্তরাধিকারীদের সময় দিল্লি সালতানাতে নানারূপ বিশৃঙ্খলা দেখা দেয় এবং বলবনই স্বীয় সাহস, দক্ষতা, বীরত্বের দ্বারা পুনরায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন। অধ্যাপক কে এ নিজামী বারানীর সঙ্গে একমত হয়ে বলেছেন যে দুর্গ ও সামরিক ফাঁড়ি নির্মাণ করে তিনি হরিয়ানা থেকে বিহার পর্যন্ত সাম্রাজ্যের প্রধান প্রদেশগুলোতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। প্রস্তুতিমূলক এ কাজ ছাড়া খলজি আমলের কীর্তিসমূহ ছিল অসম্ভব। আমরা এ পর্যন্ত যে আলোচনা করলাম তার তথ্যসূত্র ছিল ভারতের ইতিহাস অতুল চন্দ্র রায় ও প্রণব কুমার চট্টোপাধ্যায়, ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন আব্দুল করিম এবং হিস্ট্রি অফ মেডিভেল ইন্ডিয়া ঈশ্বরী প্রসাদ। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সেই সাথে সবাইকে আবারও অনুরোধ যে বর্তমান সময়ে কোভিড-19 দ্বিতীয় ওয়েভ চলছে, এই মুহূর্তে আমরা যেন জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হয় এবং ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান